যখন সংবাদ মাধ্যম অর্থনৈতিকভাবে চাপে পড়ে তখন তারা মানসম্পন্ন সাংবাদিকতার বদলে দর্শক অথবা পাঠক আকৃষ্ট করার দৌড়ে নামে এবং সেই সুযোগে ক্ষুদ্র ক্ষমতাবান গোষ্ঠী ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের শিকারে পরিণত হয়। আর যখন সাংবাদিকরা দরিদ্র হয়ে পড়েন তখন তাদের সংবাদ মাধ্যমের শত্রু, অপতথ্য ও প্রোপাগান্ডার পৃষ্ঠপোষকদের প্রতিরোধ করার সক্ষমতা থাকে না। বলা হয় আমরা এখন পোস্ট ট্রুথ বা সত্যোত্তর যুগে প্রবেশ করেছি। রয়টার্স ইনস্টিটিউটের 2025 সালের ডিজিটাল নিউজ রিপোর্ট বলছে সারা বিশ্বে 58% মানুষ মনে করেন অনলাইনে সত্যি আর মিথ্যা আলাদা করা দিন দিন কঠিন হয়ে উঠছে। একই রিপোর্টে দেখা গেছে 2017 সালে যেখানে 29% মানুষ নিয়মিত খবর এড়িয়ে যেতেন, 2025 সালে সেই সংখ্যা বেড়ে 40% হয়েছে। সংবাদের প্রতি এই অভক্তির কারণ হলো মানুষ জানেন না কোনটা বিশ্বাস করবেন। বাংলাদেশে এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। 2024 সালে রিওমার স্ক্যানার রেকর্ড 2919টি ভুল তথ্য শনাক্ত করেছে, যা 2023 সালের তুলনায় 52% বেশি। এর মধ্যে শুধু রাজনৈতিক বিষয়ে 727টি এবং শুধু আগস্ট মাসেই 386টি ভুয়া তথ্য ছড়ায়। ডিসমেস ল্যাবের তথ্য অনুযায়ী 8টি ফ্যাক্ট চেকিং সংস্থা মিলে 2024 সালে 4500-এরও বেশি মিথ্যা দাবি যাচাই করে এবং 3000-এর বেশি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে। আর এই ভুয়া তথ্যের উৎস শুধু মাশরুমের মতো গজিয়ে ওঠা ফেসবুক পেজ নয়, মূলধারার বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকে পাওয়া 90টি মিথ্যা দাবিও রিওমার স্ক্যানার নথিভুক্ত করে। অপতথ্যের সবচেয়ে কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে ভুয়া ফটোকার্ড। পরিচিত বা প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো, ফন্ট ও ডিজাইন নকল করে মিথ্যা ছড়ানোর এই কৌশলটি এখন মহামারী আকার নিয়েছে। 2025 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 6 মাসে 9টি ফ্যাক্ট চেকিং সংস্থা মিলে 690টি আলাদা ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে। ডিসমিস ল্যাবের হিসেবে এই সময়কালে রাজনৈতিক অপতথ্যের প্রায় অর্ধেকই এই নকল ফটোকার্ড থেকে ছড়িয়েছে, যার মধ্যে 91.7% মিথ্যা সংবাদ এবং 48.3% নেতা বা কর্মকর্তাদের জাল বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। চমস্কির প্রোপাগান্ডা মডেলে এটি একটি নতুন ডিজিটাল মাত্রা যোগ করেছে। যারা মিথ্যা ছড়াতে চান তারা নিজের প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেন না, সৎ সাংবাদিকতার পরিচিত মুখোশটাই ধার নেন। তথ্য বিশৃঙ্খলার পেছনে একটি বড় অর্থনৈতিক শক্তিও কাজ করছে। হার্ভার্ড অধ্যাপক শোসানা জুবফ 2019 সালে প্রকাশিত দ্য এজ অফ সার্ভেলেন্স ক্যাপিটালিজম বইয়ে দেখিয়েছেন যে মেটা ও গুগলের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের প্রতিটি ক্লিক, পছন্দ, ভয় ও আবেগকে ডেটা হিসেবে সংগ্রহ করে এবং সেটা বিক্রি করে মুনাফা কামায়। জুবফের ভাষায় এই প্ল্যাটফর্মগুলো শুধু আমাদের আচরণকে পড়ে ফেলে না, সেগুলো আমাদের আচরণ পরিবর্তন করে, ব্যবহারকারীদের এমনভাবে পরিচালিত করে যাতে তারা আরও বেশি সময় স্ক্রিনে কাটায়। এই কাঠামোয় রাগ, ভয় ও উত্তেজনা ছড়ানোর কন্টেন্ট বেশি এঙ্গেজমেন্ট পায়, তাই সেটাই ভাইরাল হয়। একজন সাংবাদিক যদি নীরস সত্য বলেন তিনি হারিয়ে যান, আর একজন যদি উত্তেজনাপূর্ণ মিথ্যা বলেন তিনি ট্রেন্ডিংয়ে চলে আসেন। এটাই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের ফাঁদ, যেখানে সাংবাদিকতার পেশাদারিত্ব প্রতিনিয়ত পরাজিত হয়। মার্শাল ম্যাকলুহান বলেছিলেন, মিডিয়াম ইজ দ্য মেসেজ, মাধ্যমই বার্তা। আজ ফেসবুকের অ্যালগোরিদম হলো সেই মাধ্যম যার ঘটনাটাই মিথ্যাকে সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে দেয়। ভুয়া ফটোকার্ড সেই মাধ্যমকেই অস্ত্র বানিয়ে তোলে। নোয়াম চমস্কি ও এডওয়ার্ড এস হারমান দেখিয়েছেন কিভাবে গণমাধ্যম বল প্রয়োগ না করেই সম্মতি উৎপাদনের যন্ত্রে পরিণত হতে পারে। মালিকানার কাঠামো ও বিজ্ঞাপন নির্ভরতাই একটি আপাত মুক্ত সংবাদ মাধ্যমকে ক্ষমতার মুখপাত্র করে তোলে। আর বাংলাদেশে তো মালিক নিজেই হয় রাজনীতিবিদ অথবা রাজনৈতিক পৃষ্ঠপোষক। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গবেষণায় দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ সংবাদ মাধ্যমের মালিক সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এর ফলে লাইসেন্স, বিজ্ঞাপন ও সম্পাদকীয় নীতিমালা সবই রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই বাস্তবতার সবচেয়ে
প্রকট প্রমাণ হলো রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো। আর যে বেসরকারি চ্যানেলগুলো একসময় শেখ হাসিনার সরকারকে সমর্থন করত, তারা ক্ষমতাসীন সরকারের সমালোচনা থেকে বিরত থাকছে। রং বদলেছে, চরিত্র কিন্তু বদলায়নি। রিপোর্টার্স উইদাউট বর্ডারের বিশ্ব গণমাধ্যম সূচক বাংলাদেশে সাংবাদিকতার এই সংকটের একটি দীর্ঘমেয়াদী মানচিত্র তৈরি করেছে। হাসিনা সরকারের শেষ বছরে 2024 সালে বাংলাদেশ ছিল 165তম অবস্থানে, দক্ষিণ এশিয়ায় প্রায় তলানিতে। অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখা গিয়েছিল। 2025 সালে বাংলাদেশ 16 ধাপ এগিয়ে 149তম হয়েছিল। কিন্তু এই উন্নতির পরেও আরএসএফ বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছিল এবং সতর্ক করেছিল যে মিডিয়া প্রতিষ্ঠানগুলো সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা এবং আর্থিকভাবে টিকে থাকার লড়াইয়ে ক্রমাগত টানাপোড়েনে পড়েছে। 2026 সালের সূচকে বাংলাদেশ আবার 3 ধাপ পিছিয়ে 152তম হয়েছে। আরএসএফ এই পতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সমালোচনামূলক সাংবাদিকতার প্রতি সহনশীলতা হ্রাস, রাজনৈতিক পক্ষগুলোর চাপ এবং গণমাধ্যমের জবাবদিহিতার প্রতি সমর্থনের ঘাটতি। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে 130 জনের বেশি সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা হয়েছে, যার মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে এবং অন্তত 5 জন আটক হয়েছেন। আরএসএফের সম্পাদকীয় পরিচালক অ্যান বোকান্দে এই বাস্তবতা সম্পর্কে বলেছেন, যখন সংবাদ মাধ্যম অর্থনৈতিকভাবে চাপে পড়ে তখন তারা মানসম্পন্ন সাংবাদিকতার বদলে দর্শক অথবা পাঠক আকৃষ্ট করার দৌড়ে নামে এবং সেই সুযোগে ক্ষুদ্র ক্ষমতাবান গোষ্ঠী ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের শিকারে পরিণত হয়। আর যখন সাংবাদিকরা দরিদ্র হয়ে পড়েন তখন তাদের সংবাদ মাধ্যমের শত্রু, অপতথ্য ও প্রোপাগান্ডার পৃষ্ঠপোষকদের প্রতিরোধ করার সক্ষমতা থাকে না। এই রাজনৈতিক ক্লায়েন্টেলিজমের সবচেয়ে ভয়াবহ প্রাতিষ্ঠানিক হাতিয়ার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। 2018 সালে আইনটি চালু হওয়ার পর থেকে 2023 সালের শুরু পর্যন্ত কেবল সাংবাদিকদের বিরুদ্ধেই অন্তত 339টি মামলা দায়ের হয়েছে। আরএসএফ এই আইনের উত্তরসূরি সাইবার সিকিউরিটি অ্যাক্টকেও নিষ্ঠুর হাতিয়ার বলেছে, যা পরোয়ানাবিহীন গ্রেপ্তার এবং সাংবাদিকদের সূত্রের গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ দেয় এবং ব্যাপক আত্মসেন্সরশিপকে উৎসাহিত করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।